সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অফিস সহায়ক পদে 31/5/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার প্রশ্ন, এবং এখানে বেশ কিছু অঙ্ক এসেছে। তো শুরুতেই যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। এই অঙ্কটা একটু ভিন্নভাবেও আসে, কিন্তু এভাবেও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলিউশন করি আমি একটু বলি। এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এবং বলা হচ্ছে যে তৃতীয় রাশি নির্ণয় করো, অর্থাৎ 7-এর পরে যে রাশিটা আছে সেই রাশিটা কত হবে সেটা আমাদের খুঁজে বের করার কথা বলা হচ্ছে, এবং এখানে সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র। তো যেহেতু তৃতীয় রাশি নির্ণয় করতে বলেছে, তার মানে তৃতীয় রাশি এই দিকেই থাকবে, দ্বিতীয় রাশিটা যদি এই দিকে আসে তাহলে ভাগ হয়ে যাবে। তার মানে প্রথম গুণন চতুর্থ ভাগ দ্বিতীয়, তাহলে তৃতীয় রাশি ইকুয়াল আমরা কি বলতে পারি? প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি, এটা আমরা বলতে পারি। তো প্রথম রাশি কত? 8, বসাই দিলাম 8, গুণন চতুর্থ রাশি কত? 4 নম্বরটা হলো 14, তাহলে বসাই দিলাম 14, ভাগ দ্বিতীয় রাশি কত? 2 নম্বরটা হচ্ছে 7, বসাই দিলাম 7, তাহলে 7 × 2 = 14, 2 আর 8 গুণ করলে 8 × 2 = 16। ওকে, জাস্ট এই অঙ্কটা আপনারা মনে রাখলেই এই ধরনের অঙ্ক আসলে করতে পারবেন। ওকে, এবার আসেন 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাতে। কি বলা হচ্ছে এখানে? একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার, এর ভূমি 18 মিটার হলে উচ্চতা কত? তো যেহেতু বলা নেই এটা কোন ধরনের ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম যে এই হচ্ছে ধরেন আমাদের একটা ত্রিভুজ। ওকে, তো এটাকে আমরা ইচ্ছা করেই সমকোণী একটা ত্রিভুজ বানিয়ে নিলাম, যেটার ক্ষেত্রে বলবে না, আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যেটার এ এটা, বি আর এটা হচ্ছে সি। বলা হচ্ছে ক্ষেত্রফল 216 বর্গমিটার। আচ্ছা বলেন তো, যে ক্ষেত্রে বলা নেই যে এটা কোন ধরনের ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে ক্ষেত্রফলের ইংরেজি, এরিয়া ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বলি কিনা? অবশ্যই। বিতে বেজ আর এইচতে হাইট, মানে ভূমি গুণন উচ্চতা। বেজ মানে ভূমি, হাইট মানে উচ্চতা। এরিয়া কত? এরিয়া বলা আছে 216, তাহলে এরিয়ার জায়গায় আমরা 216 বসাই দিলাম, ইন্টু হাফ ইন্টু হচ্ছে ইকুয়াল হাফ ইন্টু বি, বেজ বা ভূমি কত বলা আছে 18, তাহলে ভূমি 18, তাহলে আমরা 18 বসালাম, ইন্টু উচ্চতা কত বের করতে বলেছে এইচের মান, তাহলে আমরা যদি কাটাকাটি করি 9 × 2 = 18, তাহলে 9h = 216, তাই না? তাহলে আমরা বলতে পারি 9h = 216। তাহলে সুতরাং h ইকুয়াল কত? উপরে 216, তার নিচে 9, 9 × 2 = 18, 2, 19, 20, 21, 36, 4 নং 36, তাহলে কত হচ্ছে? 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে, খেয়াল করে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা, অর্থাৎ 24 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখেন 3 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা একটু খেয়াল করেন। কি বলা হচ্ছে? শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? তাহলে কি বের করতে বলেছে? আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা কত মুনাফায় সেটা আমাদেরকে বের করতে বলেছে, যে বার্ষিক কত মুনাফায়। ওকে, তো শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা হচ্ছে 1500 টাকা হবে। তো বার্ষিক শতকরা বার্ষিক মুনাফা কত মুনাফা, তার মানে মুনাফার হার, যেহেতু শতকরা বলা আছে, তো মুনাফার হার মানে আর ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। 3000 টাকা, তাহলে পি এর মান কত? 3000, 5 বছর, তাহলে এন এর মান কত? 5 ইয়ার্স, মুনাফা 1500 টাকা, তাহলে আয়ের মান কত? 1500। এখন পি, আই, এন, আর এগুলো কি, সেগুলো যদি না জানেন তাহলে তো আর এই অঙ্ক করতে পারবেন না, তাই না? যেহেতু এটা সরল সুদের অঙ্ক, তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি, কি লিখবো বলেন তো দেখি? আই ইকুয়াল পি আর এন। ওকে, আই মানে সুদ বা মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে বছর। তাহলে বা আই এর ভ্যালু কত? 1500, বসাই দিলাম আমরা আয়ের জায়গায় 1500, ইন্টু পি এর ভ্যালু 3000, বসাচ্ছি 3000, ইন্টু আর এর মান বের করতে হবে, যেহেতু এটা শতকরা, তার মানে মনে রাখবেন 8 যেখানে বসবে তার নিচে 100 বসে যায়, ইন্টু এন এর মান কত? 5, বসাই দিলাম 5, তাহলে 20 20 ক্রস করে দিলাম, তাহলে বা 1500 এইদিকে ইকুয়াল 30 আর 5 গুণ করলে 5 30 150, তার সাথে আর। আচ্ছা বলেন তো, দুই দিকের শূন্য কেটে দিতে পারি, তাহলে কি হয়? 15r = 150।
তাহলে সুতরাং আর এর ভ্যালু কি হবে, উপরে 150 তার নিচে 15, তাহলে 15 10, তার মানে আর এর মান হচ্ছে 10% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো খেয়াল করে দেখেন ডি নাম্বার অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। তো এক্ষেত্রে একটু বলি, যারা চ্যানেলে নতুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, কেননা লাইক দিলে ভিডিওগুলো অনেকের মধ্যে ছড়িয়ে যায় এবং অনেকেই সেই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা 3টা অঙ্ক করলাম, এরপরে 4 থেকে আমরা শুরু করছি। কি দেওয়া আছে, x = 37 হলে 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216 এর মান কত? ওকে, তো এই অঙ্কতে আমরা চাইলে হচ্ছে কিউবের সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি, নচেত আমরা যদি সরাসরি 37 বসাই তাহলে কিন্তু কিছুটা সময় আমাদের লেগে যাবে। আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন। যদি 4 নম্বর অঙ্কটা করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই অঙ্কটা আমরা করতে পারিনি বা আমি করতে পারিনি, একটু সমাধান করে দেন। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, এটাকে আপনারা ভাঙবেন 2x তার উপর কিউব এই আদলে, ওকে। আর 216কে আপনারা ভাঙবেন কত হয়, 6-এর উপর যদি আমি কিউব করি তাহলে 6 6 36, 36 গুণন 6, 6 6 36-এর 6 হাতে 3, 3 6 18, 19 20 21, রাইট। এটাকে 6-এর উপর কিউব আপনারা বানাবেন। বানানোর পর খেয়াল করবেন এটা a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, তখন হবে কি 2x প্লাস 6 তার উপর কিউব হয়ে যাবে। এবং এই আদলে যদি আপনারা তৈরি করেন একটু চেক করে দেখবেন যে এইটা আপনারা পান কিনা। যদি পান তাহলে এবার মানটা বসানো সহজ, x এর মান 37 বসাই দিবেন। 37 যদি আপনারা বসান তাহলে 37 দুগুণ কত হয়, 35 দুগুণ 70, আর হচ্ছে 2 দুগুণ 4 74, ঠিক আছে। তাহলে 74 আর 6 কত, 75 76 77 78 79 80, 80-এর উপর কি হচ্ছে, কিউব হচ্ছে। তো একটু গুণ করে দেখি, 80 গুণন 80 গুণন 80, তাই না? তাহলে কত দাঁড়ায় আমাদের, 8 8 64, 64 আর 8 আমরা যদি গুণ করি তাহলে 4 8 32-এর 2 হাতে 3, 6 48, 49 50 51, 51 হয়ে গেল, আর 1 2 3টা শূন্য আমরা বসাই দিলাম। যাই হোক আমি করে দিচ্ছি অঙ্কটা। 5,12,000, তাহলে 5,12,000 কোথায় আছে, খেয়াল করে দেখেন এই যে 5,12,000 বি নম্বরে রয়েছে। তো আমি মাঝখানের অংশটা করলাম না, করার প্রয়োজনও নেই আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন, ওকে। তো এটা একটু ভালো করে ট্রাই করবেন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে 5 নম্বর অঙ্কটা দেখেন, খুবই সহজ অঙ্ক এটাও, আমি অনেকবার কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি আপনাদের। বলা হচ্ছে সমাধান করো 4x + 1 = 32 হলে কার মান বের করতে হবে, x এর মান। যেহেতু সমাধান বের করতে বলেছে তার মানে x এর ভ্যালু আমাদের বের করতে বলা হচ্ছে। তো x এর ভ্যালু বের করার জন্য আমরা অঙ্কটা শুরুতে তুলব। 4 কত হচ্ছে, x + 1 = হচ্ছে 32। আচ্ছা বলেন তো দেখি, 4কে আমরা 2-এর উপরে স্কোয়ার করতে পারি, তার উপরে x + 1 আগে থেকেই আছে। আর 32কে আমরা এইভাবে লিখতে পারি 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5টা, তার মানে 2⁵ আমরা বলতে পারি। তাহলে এই 2 আর এই 2 ক্রস করে দিলাম, যেহেতু বেস সমান তাই কাটা যায়, তাহলে উপরে থাকে 2x + 2 = হচ্ছে 5। কেন 2, এই যে 2x আর 2 একে 2, তাহলে 2x = 5 থেকে 2 গেলে কত থাকে 3, তাহলে সুতরাং x = উপরে 3 তার নিচে 2, গুণ আছে ভাগ হয়ে গেল, তাহলে 3/2 আমাদের সঠিক উত্তর। তাহলে কোথায় রয়েছে 3/2, এই যে দেখেন এ নাম্বারে রয়েছে। আসলে অঙ্কগুলো কিন্তু খুব কঠিন আসে না, সহজই অঙ্ক আসে। এরপরে দেখেন বীজগণিতের যে 6 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। কি বলা হচ্ছে, দেওয়া আছে x + 1/x = 4, ওকে। এই আদলে দেওয়া রয়েছে, আর বলা হচ্ছে কার মান বের করতে, x² + 1/x² = হোয়াট, এটা বের করতে। তো খুবই সহজ হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে a বানাই আর এটাকে b বানাই তাহলে a² + b², এর অনুসিদ্ধান্ত কি, a + b হোল স্কোয়ার। যেহেতু প্লাসের আদলে মান আছে তাই আমরা প্লাসের অনুসিদ্ধান্ত বসাচ্ছি, 2 × x × 1/x। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আমরা মান বসাবো, x + 1/x এর মান 4 আছে, তাহলে 4-এর উপর স্কোয়ার করলাম, 2 × x x + 2 1 আছে 1 বসালাম, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 16 - 2 1 2, তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে 14। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা মুছে দিয়ে এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো 7 নম্বর অঙ্কটা দেখেন, একটি প্রকৃত ভগ্নাংশের হর। আচ্ছা
আমি আগে অঙ্কটা পড়ি তারপর বোঝাচ্ছি। অপেক্ষা 4 বেশি, একটি প্রকৃত ভগ্নাংশের হর অপেক্ষা 4 বেশি, তার মানে এখানে মিসিং রয়েছে। অবশ্যই এখানে একটা শব্দ হতো যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি নির্ণয় করো। ওকে, তো খেয়াল করে দেখেন যে এই প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়। প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় যে ভগ্নাংশের লবটা ছোট আর হরটা বড়। মনে রাখবেন যে আমি যদি বলি 2 তার নিচে 5, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু যদি বলি 5/2 এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কেননা এর লবটা বড় কিন্তু হরটা ছোট। তো যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটার নামই প্রকৃত ভগ্নাংশ। তো আমরা যদি একটা প্রকৃত ভগ্নাংশ x/y ধরি তাহলে অবশ্যই xটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা এবং yটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। অথবা আমরা ভগ্নাংশটাকে y/x এভাবে কল্পনা করতে পারি, তখন হবে x হচ্ছে বড় সংখ্যা আর y হবে ছোট সংখ্যা। ওকে, আমরা এভাবেই চিন্তা করি সব সময়ের জন্য। ঠিক আছে, তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে আমরা কি বলেছি এখানে লব, যদি আমরা ধারণা করে নিতে পারি যে এখানে লব ছিল, আসলে তুলতে হয়তো ভুল হয়েছে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। হরটা লব অপেক্ষা কি বেশি? এটা থেকে এইটা 4 বেশি। তাহলে আমরা বলতে পারি x - y = 4, এটা আমাদের হবে। খেয়াল করে দেখেন আমরা কিন্তু হর থেকে লব বাদ দিলাম, যেহেতু 4 বেশি বলা হচ্ছে। তার মানে এইটা যদি, আচ্ছা বলেন তো দেখি, এইটা যদি 13 হয় তাহলে এইটা কত? এটা 9। আচ্ছা এইটা যদি 7 হয় বলেন তো দেখি উপরেরটা কত? অবশ্যই 3, কেননা এটা থেকে এটা বিয়োগ করলে যেন 4 পাওয়া যায়। এই জন্য আমরা কিন্তু এই আদলে বিয়োগ করে লিখতে পারি। ওকে, এটা আর অন্য কিছু নয়। এবার আসেন, বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে, আচ্ছা ভগ্নাংশটি বর্গ মানে কি? y/x কে বর্গ করা। তাহলে বর্গ করলে কি পাওয়া যায়? y² x²। বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে এই যে ভগ্নাংশটা পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি। তার মানে আমরা বলতে পারি এবার x² - y² = 40। খেয়াল করে দেখেন ভগ্নাংশটি নির্ণয় করো। ওকে, তার মানে এটা একটা বীজগণিতের অঙ্ক হয়ে গিয়েছে এখন। ওকে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে x - y আর x² - y² এর ভ্যালু হচ্ছে আমাদের কি এখানে কিন্তু দেওয়া আছে। তো এখন আসেন আমরা যদি একটু গেস করি মনে মনে। ওকে, যে এখানে তো ভগ্নাংশটা দেওয়াই আছে, তো আমরা গেস করেও কিন্তু এটা বের করতে পারি। তো আমি ধরে নিলাম যে দেখি যে এটা উত্তর হয় কিনা। তাহলে 7 আর 2, আচ্ছা 7 থেকে 2 বাদ দিলে তো 5 হয়, 4 তো হয় না, এটা এমনিতেই হবে না। আচ্ছা 7 থেকে 4 বাদ দিলে তো 3 হয়, এটাও হবে না। 7 থেকে 1 বাদ দিলে তো 6 হয়, এটাও হবে না। 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তার মানে এইটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তার মানে এটাই রাইট, যেহেতু 3টা কাটা দিতে পেরেছি। দেখেন অপশন টেস্ট করলে আর এগুলো যাচাই করার কোনো প্রয়োজনই নেই আসলে। তো এখন আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে এটা যদি 7 হয় আর এটা যদি 4 হয়, 3 হয়, তাহলে বিয়োগ করলে 4, আর 7-এর উপরে স্কোয়ার মানে 49, আর y মানে 3, 3-এর উপরে স্কোয়ার মানে 9, তাহলে 49 থেকে 9 বাদ দিলে থাকে 40। তার মানে এটা দুটো কন্ডিশনকেই ফুলফিল করে। কিন্তু যদি আপনি বীজগণিতের সাহায্যে করতে চান সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। তো এবার মুছে দিয়ে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে, মোট 10টা অঙ্ক এসেছিল সেই পরীক্ষায়। তো বলা হচ্ছে একটি দুর্গে 750 জন সেনার 20 দিনের খাবার মজুদ আছে। 4 দিন, যদি 4 দিন পরে আরও 200 জন শ্রমিক আসে তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। ওকে, এখানে ডট ডট চলে এসেছে। তো একটি দুর্গে 750 জন সেনার 20 দিনের খাবার মজুদ আছে। যদি 4 দিন পর আরও 200 জন সেনা আসে তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। আমি একটু ধরে নিয়ে অঙ্ক করাচ্ছি এখানে। ওকে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু লাইন মিসিং থাকে অনেক সময়। ওকে, তো খেয়াল করে দেখেন 750 জনের আছে 20 দিনের খাবার, যদি 4 দিন পর, আচ্ছা বলেন তো 4 দিন পর মানে এই 750 জন এই 4 দিনের খাবার খেয়েছে কিনা? অলরেডি খেয়েছে। তার মানে এই মুহূর্তে খাবার আছে, আমরা 4 দিন বাদ দিয়ে এখানে লিখবো কতদিন, আর 16 দিনের খাবার আছে। কত জনের? 750 জনের। এবার বলা হচ্ছে আরও 200 জন এসেছে, যদি 4 দিন পরে আরও 200 জন সেনা আসে। ওকে, মনে রাখবেন এখানে লেখা আছে সেনা আসে, তবে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তো এখন আসেন আর কতদিন চলবে বলা হচ্ছে। তো 200 জন অতিরিক্ত আসা মানে আগে 750, এখন আরও 200, তার মানে 950 জন হয়েছে এখন। তাহলে জন আর দিন গুণ হয় আমরা জানি, তাহলে 750 গুণন হচ্ছে 16 উপরে আর নিচে হচ্ছে 950। ঠিক আছে, মনে রাখবেন জন দিন থাকলে গুণ হয় আর পরেরটা দ্বারা ভাগ হবে।
তাহলে 0 0 ক্রস করে দিলাম। আমরা যদি কাটাকাটি করি 75, তাহলে 5 25 75, সরি 3 3 25 75 আমরা বলতে পারি। অথবা আমরা 5 দ্বারা যদি কাটি, যেহেতু 5 দ্বারা কেটেছি, 5 15 75 থাকলো 5, তাহলে 19 হবে। 5 19 কত বলেন? 5 19 হচ্ছে আমাদের কত? 95। 5 20 যেহেতু 100। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু এ বি সি এই তিনটা রয়েছে, ডি কিন্তু এখানে আমাদের নেই, আর অঙ্কটাও কিন্তু ইনকমপ্লিট। আমি একটু দেখে আপনাদের জানাচ্ছি যে হচ্ছে আসলেই এখানে কি ছিল। ওকে, আমি চেক করে দেখলাম আসলে মূল জায়গাতেই অঙ্কটা এইভাবে রয়েছে। তো আমার মনে হয় না ধরে নিয়ে অঙ্কটা হচ্ছে আমরা করব। তো আপনারা যদি এই প্রশ্নটা আপনারা খুঁজে পান তাহলে আমাকে জানাবেন যে সঠিক এই অঙ্কটা আসলে কি ছিল। আমার কাছে এটা ছাড়া আসলে আর পিডিএফটা ছাড়া অন্য কিছু নেই। তো মূল অঙ্কটা যদি আপনারা খুঁজে পান তাহলে আমাকে জানাবেন, লিখে জানাবেন যে আসলে এটার মূল অঙ্কটা আসলে কি ছিল। আসলে এরকমই ছিল, মানে এখানে আবার ডি নাম্বার অপশনটা নেই। আপনারা যদি জানতে পারেন তাহলে জানাবেন। আমি মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছে টাইম নষ্ট না করে। তো একটি ঘড়ি 600 টাকায় ক্রয় করে 552 টাকায় বিক্রয় করা হলো। ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো? আচ্ছা, বলা হচ্ছে একটি ঘড়ি 600 টাকায় ক্রয় করে 552 টাকায় বিক্রয় করা হলো। আচ্ছা, তাহলে 600 টাকায় ক্রয় করে 552 টাকায় বিক্রি করা হয়েছে, ভালো কথা। কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, 10% লাভ করতে হবে, তাহলে এটার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা 10% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে ক্রয় মূল্য মানে 100%-এর ভ্যালু। তাহলে 100%-এর ভ্যালু কত? হচ্ছে 600 টাকা। তাহলে বসালাম 600। তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 600, তার নিচে কত? 100। তাহলে 10% লাভ করতে হবে, তাহলে 100-র জায়গায় আমাকে 110 বসাতে হবে। তাহলে 110%, তার মানে কত হবে? উপরে 600 গুণন হচ্ছে 110 ভাগ হচ্ছে 100। তাহলে 2 0 2 0 ক্রস করে দিলাম। 600 6 11 66, তার মানে আমাকে 660 টাকায় ঘড়িটা বিক্রি করতে হবে। খুবই সহজভাবে আমরা ঐকিক নিয়মের আদলে করে ফেললাম। এই দেখেন, উত্তর হচ্ছে ডি। ওকে, এবার লাস্ট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই অঙ্কটাতে বলা হচ্ছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা নিশ্চয়ই আপনারা বোঝেন, 25 36 49 100 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তো এটাকে তাহলে আমাদের বর্গমূল করতে হবে, করে দেখতে হবে যে আসলে কত আসে। ওকে, তাহলে 8655, তাহলে আমরা 1 জোড়া 2 জোড়া জোড়া মেলালাম, তাহলে 86। তাহলে 9 যদি দেই 9 9 81 থাকে 5। 9 ডাবল কত? 9 ডাবল 18, তাহলে কেটে নামালাম আমি 55। তাহলে এখানে যদি আমি 3 দেই, 3 দুগুণ 600। আচ্ছা, যদি আমি এখানে একটু 3 দিয়ে আমরা ট্রাই করি। এখানে যদি 3 দেই, 183কে 3 দ্বারা গুণ করব। 3 3 9, হাতে কত? হাতে হচ্ছে নেই, 3 8 24, 4 হাতে কত? হাতে হচ্ছে 2, 3 1 3 আর 2 5, তাহলে 549 হচ্ছে। রাইট। তো তার মানে এটার চেয়ে কম, তার মানে যায়, তার মানে 549 আমরা বসাই দিলাম। তাহলে 49 আর উপরে 55 থাকে কত? 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 93 একটা পূর্ণবর্গ সংখ্যা। 93 গুণ করলে আমাদের কত হবে? এর থেকে 6 কম হবে। তার মানে আমরা বলতে পারি যে 6 যদি আমরা এটা থেকে বিয়োগ করতে পারি, অবশিষ্ট যেটা এসেছে, তাহলেই এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 4 নম্বর অঙ্কটা আমরা করতে পারিনি, হয়তো কোথাও প্রবলেম আছে। ঠিক আছে, তো আমরা পরবর্তী কোনো সময়ে এই অঙ্কটা যদি খুঁজে পাই তাহলে আপনাদের করে দিব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কাছে যদি অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।